এক ছেলের বাপরে আমি বিয়ে করতে পারবো না মা। এটা তোমরা ভাবলে কি করে আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করব? সামনে আমার পুরো জীবন পড়ে আছে মা। বিয়ে কেন ছেলে খেলা নয়, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না মা। এক নিঃশ্বাসে পুরো কথাটা বলে দম নেই শশী। শশীর কথায় চুপসে যান তাহমিদা আক্তার। তিনি মেয়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তিনি এবার শান্ত চাহনিতে তাকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে নরম সুরে বললেন, শশী মা, আমার পুরো কথাটা তো শুন। শোনার পর তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করিস। আমরা তোকে কেউ কিচ্ছু বলবো না। শশী মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মা, তুমি কিভাবে এমন একটা প্রপোজাল দিতে পারলে? তুমি আমাকে চিনো না, তুমি জানো না তোমার মেয়ে কেমন। বাবা না হয় বুঝলো না, কিন্তু তুমি তো বুঝবে আমায়। নাকি বড় আপাই চলে যাওয়ার পর থেকে আমিও তোমাদের কাছে পর হয়ে গেছি? তাহমিনা আক্তার ছলছল চোখে মেয়ের পানে তাকান। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, মারে, এভাবে বলিস না। আমরা তোর ভালো চাই। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। শশী তাচ্ছিল্যের হেসে শুধালো, তাহলে একটা বিয়েতে ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছো কেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে যে তাকে আমাকেই বিয়ে করতে হবে? সব সময় আমিই কেন বলির পাঠা হব মা? লাস্টের কথাটা আসতে বলেই তাহমিনা আক্তার শুনতে পেলেন না। তিনি ফের বললেন, তোর জন্য যদি একটা বাচ্চা ছেলে তার মায়ের অভাব পূরণ করতে পারে, তাহলে দোষ কোথায় শশী? শশী মায়ের দিকে তাকিয়ে জবাব দেয়, মা, তোমরা যতটা সহজ ভাবছ বিষয়টা ঠিক ততটাই কঠিন। আমি বাইরে বের হলে লোকে আমায় দেখে বলবে, ওই দেখ শশী এক ছেলের বাপরে বিয়ে করছে। তখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি ভাবতে পারছো? আমি কিভাবে সমাজে চলাফেরা করব বলো তো? তাহমিনা আক্তার আবার বললেন, তুই তো কারোর কথা গায়ে মাখিস না শশী। যে যা বলে মুখের উপর জবাব দিয়ে আসিস, কারোর কথা পড়ুয়া করিস না। তাহলে ছোট্ট উৎসবের জন্য তুই একটু করতে পারবি না? শশী আশ্চর্য হয়ে বলে ওঠে, উৎসব? এখানে উৎসব আসছে কোথা থেকে মা? উৎসব আমার জান, ওর তুলনা কারোর সাথে করবে না মা। আমি নিজের থেকেও উৎসবকে ভালোবাসি। তাহমিনা আক্তার মৃদু হেসে বললেন, উৎসব? উৎসবই তো আসবে। তুই উৎসবকে যতটা ভালোবাসিস এমনটা আর কেউ ভালোবাসতে পারবে না রে মা। শশী এবার সিরিয়াস হয়ে বসল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি একটু ক্লিয়ার করে বলবে আমায় আসল কাহিনীটা কি? তাহমিনা আক্তার নড়ে চড়ে বসে মেয়েকে বললেন, আমি সেই প্রথম থেকেই তোকে বিষয়টা খুলে বলতে চেয়েছি। তুই আমার কথা বুঝতে চাসনি, জেদ ধরে বসে আছিস। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বলো তো। তাহমিনা আক্তার শশীর দিকে তাকিয়ে বলল, আমরা তোর সাথে সৌহার্দের বিয়ে দিতে চাই। কথাটা যেন বিস্ফোরণের ন্যায় ফেটে পড়ল। শশী চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? এসব তুমি কি বলছো মা? তোমাদের মাথা ঠিক আছে? কি বলছো ভেবে বলছো, নাকি মেয়ের শোকে মাথাটাও গেছে? তাহমিনা মেয়ের কথায় অবাক হন না। তিনি জানতেন এমনটাই হবে। শশী কখনো রাজি হতে চাইবে না। শশী কেন, কোনো মেয়েই চাইবে না একটা বিবাহিত ছেলের সাথে একটা 2 বছরের বাচ্চা। কোনো মেয়ের পক্ষেই এটা মেনে নেওয়া সম্ভব নয়। তবুও তিনি কিছুটা আশা নিয়ে এসেছিলেন। তিনি ফের সাহস জুগিয়ে শশীর কাছে এগিয়ে আসেন। অতঃপর অনুরোধের সুরে বলেন, মারে, একটু বোঝার চেষ্টা কর। উৎসব তোর খুব নেউটা, তোকে ছাড়া কিছু বোঝে না। আমরা যদি সৌহার্দ্যকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেই, আর সে যদি ভালো না হয়, মানে বলতে চাইছি আমাদের সমাজে এমন অহরহ ঘটনা ঘটছে। বউ মারা যাবার পর ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে আনছে, অথচ দেখ সৌহার্দ্য জেদ ধরে বসে আছে সে কাউকে বিয়ে করবে না। সৌহার্দ্য চায় না তার ছেলেটা সৎ মায়ের কাছে থেকে বড় হোক। ও চায় না বাচ্চা ছেলেটা মারধর খাক। তোমরা যে সৌহার্দ্য ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ সেটা কি সৌহার্দ্য ভাই জানে? আকস্মিক নিজের কথার মাঝে মেয়ের কথা শুনে থেমে যান তাহমিনা। পরক্ষণে শশীর প্রশ্নে চুপ হয়ে যান। শশী মাকে চুপ যেতে দেখে ফের বলল, কি হলো মা, চুপ করে গেলে কেন? আমার কথার উত্তর দাও। এভাবে চুপ করে থাকলে কোনো কিছুরই সলিউশন হবে না। হ্যাঁ, সৌহার্দ্য জানে। কি? সৌহার্দ্য ভাই এই বিয়ে করতে রাজি আছে? তাহমিনা মেয়ের মেজাজ বুঝতে পারেন। তাই তো তিনি বললেন, শশী মা, তুই যা ভাবছিস তেমনটা না। সৌহার্দ্য এই বিয়েটা করতে চায় না। ও চায় না তোর জীবনটা নষ্ট হোক। ছেলেটা খুব ভালো রে মা,
তাই তো, আমি একা থাকতে চাই মা, প্লিজ লিভ মি এলোন। তাহমিনা আর কথা বাড়ান না, চুপচাপ দরজা ভিড়িয়ে রুম থেকে বেরিয়ে যান। তাহমিনা যেতেই শশী দরজার ছিটকিনি দিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। চলন্ত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এ কেমন পরিস্থিতিতে ফেললে আল্লাহ, আমি এখন কি করব? একদিকে এই ছোট্ট বাচ্চাটা, আরেকদিকে আমি, কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আল্লাহ। প্লিজ এই পরিস্থিতি থেকে আমায় রক্ষা করো। আমি কখনোই চাই না উৎসব কষ্ট পাক। তুমি কি সব আগে থেকেই ভেবে রেখেছিলে? হ্যাঁ, তুমি তো উত্তম পরিকল্পনাকারী, যা করো সব কিছু আগে থেকেই ঠিক করে রাখো। আমি জানি এরপর যা হবে সেটা হয়তো আমার জন্য খুব কষ্টদায়ক হবে, তবে আমি এটা জানি আমার একটা ডিসিশনে হয়তো উৎসবের জীবনটা বদলে যেতে পারে। শশী ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস নেয়। আমি নওরিন শশী, বাবা মায়ের ছোট সন্তান। আমাকে যার সাথে বিয়ে দিতে চাইছে তিনি আমার বড় আপুর হাজব্যান্ড সৌহার্দ্য আহসান। সৌহার্দ্য ভাইয়ের আর একটা পরিচয় আছে, তিনি সম্পর্কে আমার ফুফাতো ভাই, আমার একমাত্র ফুপির আদরের ছেলে। আপু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। পরিবারের সবাই খুব খুশি হয়েছিল আপুদের বিয়েতে। বিয়ের 6 মাস যেতেই পরিবারের সবাই আরও বেশি খুশি হয় যখন আপুর কনসিভ হয়। আপুর প্রেগনেন্সির খবর শুনে ফুপা পুরো এলাকায় মিষ্টি খাইয়েছিল। আমাদের বাসা থেকে ফুপিদের বাসায় যেতে 10 মিনিট লাগে। তারপর দেখতে দেখতে কেমন যেন সময় কেটে যায়। আপুর ডেলিভারির সময় চলে আসে। আপুকে যখন ডেলিভারি করার জন্য ওটিতে নেওয়া হয়, ঠিকঠাকভাবেই আপুর ডেলিভারি হয়, কিন্তু তখন ডক্টর এসে বলে এখানে পেশেন্টের বাসার লোককে। তখন ভাইয়া দৌড়ে গিয়ে বলে, আমি, কি হয়েছে ডক্টর, সব ঠিক আছে তো? কিছুটা আতঙ্ক নিয়ে বলে। ডক্টর গম্ভীর হয়ে বলল, মিস্টার আহসান, আপনার স্ত্রীর কন্ডিশন ভালো নয়। আপনারা কি জানতেন না বাচ্চা নিলে আপনার স্ত্রীর প্রাণ সংশয় হবে? সৌহার্দ্য চমকে উঠে বলল, আপনি কি বলছেন ডক্টর? সব তো ঠিক ছিল, আমার স্ত্রী তো সুস্থ ছিল, ওর কোনো খারাপ কন্ডিশনের কথা ডক্টর বলেনি। মিস্টার আহসান, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনার স্ত্রী সব জানতেন, বিষয়টা আমিও জানতাম, বাট আপনি যে জানেন না সেটা আমি জানি না। সৌহার্দ্য অনেক ভেঙে পড়ে কান্না জড়ানো কণ্ঠে ডক্টরকে বলল, আমার স্ত্রীর কী হয়েছে ডক্টর? আমি এ ব্যাপারে কিছু জানি না, প্লিজ আমাকে একটু খুলে বলবেন। সত্যি বলতে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তিনি জানতেন এই অবস্থায় বেবি নিলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন, তারপরও তিনি বেবি নিয়েছেন। আমি যদি জানতাম আপনি এই ব্যাপারে কিছু জানেন না, তাহলে অনেক আগেই আমি আপনাকে সব বলে দিতাম। হসপিটাল থেকে 4 দিন পর আপুকে রিলিজ দেওয়া হয়। আপুকে আমাদের বাসায় আনা হয়। যেখানে সবাই উৎসবকে নিয়ে মেতে থাকবে সেখানে সবাই মনমরা হয়ে বসে থাকে। উৎসবের যখন 3 মাস বয়স, ঠিক তখনই আপু আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। শশী নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সেটা অতি সম্পর্কপূর্ণ মুছে নেয়। অতপর ফোন হাতে নিয়ে একটা নাম্বারে ডায়াল করে। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ হয়। শশী ফোন কানে নিয়ে বলল, আমার সাথে দেখা করতে পারবা, খুব আর্জেন্ট। শশী ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাসা থেকে বের হই কারোর সাথে দেখা করার জন্য। শশী মিনিট 5 মধ্যে একটা নিরিবিলি জায়গায় পৌঁছে যায়। সেখানে আগে থেকেই একজন দাঁড়িয়েছিল। শশী এগিয়ে এসে পেছন থেকে ডাক দেয়, ভাইয়া। সৌহার্দ্য পেছন ফিরে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি চলে এসেছো শশী, খুব ভালো করেছ। আমি ভাবলাম হয়তো আমার দেরি হয়ে যাবে, বাট আমি তোমার আগে পৌঁছে গেছি। কিছু কি হয়েছে শশী, আর্জেন্ট দেখা করতে বললে? একদমে কথাগুলো বলে সৌহার্দ্য। সৌহার্দ্যের কথায় শশী মৃদু হেসে বলল, একটু দম নাও ভাইয়া, তারপর না হয় বলছি কেন ডেকেছি। শশীর কথায় সহমত হয় সৌহার্দ্য। দুজন গিয়ে একটা বেঞ্চে বসে। এখানে কেউ নেই, জায়গাটা খুব নিস্তব্ধ। মাঝে মাঝে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। বেঞ্চে পাশাপাশি বসে শশী আর সৌহার্দ্য দুজনে কিছুক্ষণ চুপ থাকে। নীরবতা ভেঙে শশী সৌহার্দ্যকে জিজ্ঞেস করে, মা তোমাকে কি বলেছে ভাইয়া? আচমকা শশীর এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে সৌহার্দ্য। তবে বুঝতে না পারে শশী কি বলছে, তাই অবাক হয়ে বলল, ঠিক বুঝলাম না শশী, আম্মু কি বলেছে আমাকে? তেমন কিছু তো বলেনি। শশী গম্ভীর কণ্ঠে শুধালো,
তোমার বিয়ের ব্যাপারে। সৌহার্দ্য আশ্চর্য হয়ে আবার বলল, আমার বিয়ে মানে? কিসব আবল তাবল বলছো তুমি? আমার বিয়ে সম্বন্ধে তো কিছু কথা হয়নি, এমনকি বাবা মাও আমাকে কিছু বলেনি। অনেক আগেই আমি সবাইকে বলে দিয়েছি আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। কিন্তু হঠাৎ করে আজ এমন কথা আসছে কেন শশী? শশী চুপ করে সৌহার্দ্যের কথা শুনল। শশী এটা বুঝতে পারছে এটা বেশ অনেক দিন আগের কথা, যেটা আজ তার মা বলছে। শশীর মনে এখন একটা কথাই আসছে, এতদিন আগের থেকে কথা আজ কেন তার মা বলল। শশীর ভাবনার মাঝে সৌহার্দ্য বলল, শশী। শশী চমকে বলল, কি? সৌহার্দ্য জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে শশী? তুমি নিশ্চিন্তে আমাকে বলতে পারো। শশী মৃদু হেসে বলল, তেমন কিছু নয় ভাইয়া, আসলে উৎসবের জন্য মনটা ভীষণ ছটফট করছিল, মনটা অনেক কুট গাইছিল, তাই আর কি। উৎসব ঠিক আছে তো ভাইয়া? সৌহার্দ্য খুব অবাক হয় শশীর কথায়, কারণ শশী আজ সকালেই তাদের বাসায় গিয়েছিল, অনেকক্ষণ যাবৎ উৎসবের সাথে আড্ডা দিয়ে এসছিল। তবে এই ব্যাপারে সৌহার্দ্য কিছু বলেনি। সৌহার্দ্য ঠিকই বুঝতে পারছে শশী কী বলতে তাকে এখানে ডেকেছে, আর এসে যেহেতু বলতে চাইছে না সেজন্য আর জোর করে না, অন্য প্রসঙ্গে বলে, উৎসব ঠিক আছে শশী, তোমার মন যদি না মানে তাহলে আমাদের বাসায় গিয়ে দেখে আসো, তাহলে ভালো লাগবে। শশী আচমকা বলল, না না ভাইয়া, তার দরকার নেই, আমি পরে গিয়ে দেখে আসব। আমি তাহলে আসি, পরে কথা হবে ভাইয়া। তাই বলে দ্রুত স্থান ত্যাগ করে শশী। শশীর যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, আমি বেঁচে থাকতে তোমার জীবনটা নষ্ট হতে দেব না শশী, সবসময় বড় ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়াবো। আমি বুঝতে পারছি মামিমা মানে আমার শাশুড়ি আম্মা তোমার সাথে আমাকে বিয়ে দিতে চাই, বাট এটা কখনো হওয়ার না। আমি তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিব। তুমি অনেক দ্বিধায় ভুগছো এই বিষয়টা নিয়ে, তবে তুমি এটুকু আশা রাখতে পারো আমার থেকে, আমি কখনোই তোমাকে এ ব্যাপারে কিছু বলবো না, অতঃপর কারোর কাছে ফোন দিয়ে কথা বলে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। প্রতিদিনের মতো সূর্যমামা পশ্চিম আকাশে ডুবে যায়। শশী বিছানায় চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে শুয়ে হাসছে, তার এক হাতে ফোন। একটু আগে তার মা এসে তাকে বলে গেছে, শশী, আমি তোকে যা বলেছি ভুলে যা মা, মন খারাপ করে থাকিস না, তোকে এই বিয়েটা করতে হবে না। তুই যাকে বিয়ে করতে চাইবি আমরা তোকে তার সাথেই বিয়ে দেব। আমরা তোকে হাসি খুশি দেখতে চাই মা, তোর এমন মন খারাপ দেখতে আমাদের একটুও ভালো লাগছে না। মায়ের কথা শোনার পর থেকে কিছুটা স্বস্তি বোধ করে শশী। তবে উৎসবের জন্য তার খুব খারাপ লাগে, কেননা উৎসবকে সে নিজের সন্তান মনে করে, নিজের বুক দিয়ে আগলে রাখে। বাড়ির কাছাকাছি হয় সুবিধা হয় তার, মন খুলে দেখতে পারে, ছুটে পারে, নিতে পারে। রাতে ডিনার সেরে শুয়ে পড়ে শশী। সকাল সকাল ঘুম ভেঙে যায় শশীর। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ওজু করে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর নিজের জন্য কিচেন থেকে কফি করে ছাদে চলে আসে। সকাল হলেও মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে, আকাশে মেঘেরা দৌড়ে বেড়াচ্ছে। শশী বুঝতে পারে এই সময় মেঘ জমতে থাকা মানে বৃষ্টি হওয়া। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। শশীর ভার্সিটি যেতে হবে, না গেলেই নয়, কারণ আজ তার খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে। শশী এবার অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ভার্সিটির ক্যাম্পাসে বসে কারোর জন্য অপেক্ষা করছে শশী। তার অপেক্ষার অবসান ঘটিয়ে এক সুদর্শন যুবক শশীর পাশে ধপ করে বসে পড়ে। হঠাৎ শব্দ হয়, শশী ভয়ে লাফ দিয়ে ওঠে। তারপর পাশে তাকিয়ে নির্ধারিত মানুষকে দেখে হেসে ওকে বুকে ফু দিয়ে বলল, এভাবে কেউ শব্দ করে বসে? আমি কি ভয়টাই না পেলাম। একটুখানির জন্য মোর পরাণ পাখিটা ফুরুত করে উড়াল দেয়নি। শশীর কথায় ছেলেটা উচ্চস্বরে হেসে বলল, আমি থাকতে আমার চাঁদের কিচ্ছু হবে না মেরি জান, তুমি আমার একমাত্র চাঁদ, যাকে কেউ ছুঁতে পারবে না। ছেলেটার কথায় লজ্জা পায় শশী। লজ্জায় মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে রয়। ছেলেটার নাম পরশ নওয়াজ। সদ্য গ্র্যাজুয়েট কমপ্লিট করে ভার্সিটি থেকে বেরিয়েছে, এখন বাবার বিজনেস সামলাচ্ছে। পরম শশীর লজ্জা মাখা মুখ দেখে বলল, লজ্জাবতী, কথা বলবে না নাকি চলে যাব?
শশী পরশের দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, কে অপেক্ষা করেছে? কাকে দেখার জন্য চলে যেতে চাইছ? আচমকা শশীর এমন কথায় হতবাক হয়ে যায় পরশ, মুখে হা হয়ে যায়। বোকা বোকা হেসে বলল, আর ইউ ম্যাড? আমি তোমাকে ছাড়া আর কাকে দেখব? আমার চাঁদ রেখে আমি কেন অন্য গ্রহের চাঁদ দেখব? হ্যাঁ, তুমি আমার একমাত্র ব্যক্তিগত চাঁদ। তাহলে বললে কেন চলে যাইব? আরে আমি মজা করে বলেছি, আর তুমি সিরিয়াস হয়ে গেছো। হাউ সুইট। শশী মুখ গোমরা করে গাল ফুলিয়ে বসে রই, আর তার গোমরা মুখ দেখে পরশ হাত বাড়িয়ে গাল দুটো টেনে দিয়ে বলে, হাউ সুইট। গাল দুটো পুরাই টমেটোর মতো নরম। তোমাকে রাখলে অনেক কিউট লাগে, সেটা কি একজন জানে? শশী পরশের হাত ঝাড়া মেরে ফেলে দিয়ে উঠে দাঁড়াই, তারপর বলল, পরশ, আর কত দেরি? আমি কিন্তু বাসায় বলে দেব। তোমার জন্য আমি 1000টা প্রপোজাল রিজেক্ট করছি, কিন্তু এভাবে তো জীবন চলে না। আমি শুধু কেরিয়ারের কথা বলে আব্বু আম্মুকে চুপ করিয়ে রেখেছি। আব্বু আম্মু সবটা মেনে নিয়েছে, কিন্তু আমার এবার অনার্স শেষ। আব্বু বলেছে অনার্স শেষ হলে আমার বিয়ে দিতে চাই, তারপর না হয় আমাকে মাস্টার্স শেষ করতে বলছে। এখন তুমিই বলো আমি কি করব? পরশ মুচকি হেসে বলল, আর মাত্র কয়েকটা দিন চান, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। তুমি ভাবতেও পারবে না তোমার জন্য ঠিক কী অপেক্ষা করছে। তুমি কি করবে? সিক্রেট জান, বলা যাবে না। আজ আমি আসি, অফিসে যেতে হবে। বলেই ক্যাম্পাস থেকে বেরিয়ে যাই, আর পরশের যাওয়ার পানে একধানে তাকিয়ে থাকে শশী। শশীর মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো পরশ কী করতে চাইছে। ভার্সিটির ক্লাস শেষ করে শশী আর তার বন্ধু উর্মি ক্যাম্পাস দিয়ে হেঁটে ভার্সিটির বাইরে চলে আসে। দুই বন্ধু রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর গল্প করছে, কিন্তু মাঝপথে এসে ঘটে যায় এক কাহিনী। কোথা থেকে একটা ছেলে এসে উর্মিকে ধাক্কা মেরে দেয়। উর্মি টাল সামলাতে না পেরে পড়ে যায় পিচতলা রাস্তায়। আচমকা ঘটনাটা তাড়াতাড়ি ঘটে যাওয়ায় কেউ বুঝতে পারল না আসলে ঘটনাটা কী। শশী জলদি করে উর্মিকে ধরে দাঁড় করিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, হেই, চোখে দেখেন না? চোখকে কপালে নিয়ে হাঁটেন, কেয়ারলেস কোথাকার। ছেলেটা সরি না বলে চলে যাওয়ায় শশীর আরও বেশি রাগ হয়। দাঁত কিরমির করে চেঁচিয়ে বলে ওঠে, ম্যানার নেই আপনার? সামান্য সরিটুকু বলতে পারেন না? আজব পাবলিক। শশীর কথায় ছেলেটা ঘুরে তাকায়, পেছনে তাকিয়ে দুটো রমণীকে দেখে। একজন ব্যথায় কুঁকড়িয়ে আছে আর একজন রেগে দাঁত কিরমির করছে। শশীকে রাখতে দেখে ছেলেটা এগিয়ে এসে বলল, ব্যথা কি আপনি পাইছেন? সহসা অচেনা ছেলেটার কথায় শশীর তাজ্জব বনে যায়, সাথে উর্মিও। শশী তীব্র গতিতে ছেলেটার একদম কাছে এসে বলে, হ্যাঁ, ব্যথা আমি পাইছি, সরি বলুন বলছি। ছেলেটা বাঁকা হেসে উর্মির দিকে তাকিয়ে বলে, মিস ব্যথাওয়ালি, আপনার বন্ধুকে একটু সামলান, উনি কিন্তু বেশি বেশি করছে। বলতে বলতে উর্মির সামনে এগিয়ে এসে বলল, আই এম সরি মিস ব্যথাওয়ালি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার একটু তাড়া ছিল বিধায় সরি না বলেই চলে যাচ্ছিলাম, তার জন্য আবারও সরি। আপনি প্লিজ ব্যথার জন্য ওষুধ খেয়ে নেবেন, আমার সময় নেই, নইলে আমিই আপনাকে ডক্টরের চেম্বারে নিয়ে যেতাম। ছেলেটার কথা শুনে উর্মি ব্যথার কথা ভুলে মুচকি হেসে জবাব দেয়, তার প্রয়োজন নেই, আমার বন্ধু আছে, ও আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। আচ্ছা বেশ, মনে করে যাবেন, আর আপনার বন্ধুকে একটু বলবেন অতিরিক্ত রাগ শরীরের জন্য ভালো না। বলে ছেলেটা চলে যায়। শশী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে আর রাগে গজগজ করছে। ছেলেটা উর্মির কাছ থেকে সরলেই শশী গিয়ে উর্মির হাত খামচে ধরে বলে, তুই তো ভাই হেব্বি খারাপ। ছেলেটা হেসে হেসে দুটো কথা বলল আর তুই পটে গেলি। তোর জন্য আমি ছেলেটার সাথে ঝগড়া শুরু করে দিলাম আর তুই সব নেম খারাম। বলে গটগট পায়ে সামনে হেঁটে গিয়ে একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়, আর তার যাওয়ার পানে উর্মি হাবলাকান্তর মতো তাকিয়ে থাকে। এখন তাকে কষ্ট করে একা একা বাসায় ফিরতে হবে। শশী থাকলে ওকে ধরে নিয়ে যেতে পারত। ভালোই পায়ে ব্যথা পেয়েছে, খানিকটা ছুলে গেছে। কষ্টে এখন নিজের চুল নিজের ছিঁড়তে মন চাইছে। কি দরকার ছিল ছেলেটার সাথে ভালো করে কথা বলার? যদি না বলতো তাহলে তাকে কষ্ট করতে হতো না। বেচারা উর্মি।
রাতে ড্রয়িং রুমে বসে পরিবারের সবার সাথে গল্প করছে পরশ নওয়াজ। তখন তার মা মরিয়ম নওয়াজ সবার জন্য হালকা নাস্তা আনেন। এখন অবশ্য খাওয়ার সময়, কিন্তু তার ছোট মেয়েটা বলছে, আম্মু সবার জন্য সিঙ্গারা বানিয়ে আনো। তাই দোতলা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসা একটা ছেলে, ঠোঁটে তার হাসি, হয়তো কোনো বিষয়ে খুশি সে। ড্রয়িং রুমে এসে সিঙ্গারার গন্ধ পেয়ে বলল, ওরে বাস, সিঙ্গারার গন্ধ পাচ্ছি, কে বানালো? সোফায় বসে থাকা সাবা বলল, আম্মু ছাড়া আর কে? বড় আম্মু। আরগুলো ধরে দাও, আমিও কয়টা খাই। শান্তর কথায় ড্রয়িং রুমে সবাই হাসেন, কারণ শান্ত নেওয়াজ সিঙ্গারা লাভার, সিঙ্গারা খুব পছন্দ করেন। সিঙ্গারা খেতে খেতে শান্ত বলল, বড় ভাইয়া, ভাবির কিন্তু সেই ঝাঁজ। শান্তর কথায় ড্রয়িং রুমের সবাই অবাক হয়ে তাকান। নিজের দিকে সবাইকে তাকাতে দেখে ঘাবড়ে যায় শান্ত। মরিয়ম নওয়াজ শান্তকে অবাক করে জিজ্ঞেস করলেন, ভাবিকে? পরশ শান্ত কি বলছে তুই বিয়ে করে ফেলেছিস? আমাদের বলার প্রয়োজন বোধটুকুও করলি না। এ কেমন ছেলে পেটে ধরল মামি, আমাকে এই দিন দেখতে হবে আমি কোনোদিনও ভাবিনি, বলেই বিলাপ শুরু করেন। স্ত্রীর অহেতুক কথা শুনে আনোয়ার নওয়াজ বললেন, আহ মরিয়ম, থামবে এবার? অহেতুক না জেনে বিলাপ করা শুরু করে দিলে। শান্ত কি নাকি বলল, আর তুমি তাই শুনে কি নাকি শুরু করেছ, একটু বলবে আমায়? পরশ যদি বিয়েই না করবে তাহলে শান্ত কাকে ভাবি বলবে? তুমি কও আমারে। সময় হলে সবটা জানতে পারবে, চুপ থাকো, ছোটরা আছে এখানে। স্বামীর কথায় চুপ করেন মরিয়ম নওয়াজ। আর এদিকে পরশ রাগী দৃষ্টিতে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত ভয়ে শুকনো ঢোক গিলে। শান্ত যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। শান্ত আমতা আমতা করে পরশকে বলে, আসলে ভাইয়া। পরশ শান্ত কণ্ঠে শান্তকে তার রুমে আসতে বলে নিজের রুমে চলে যায়। পরশের পিছন পিছন শান্ত চুপচাপ হেঁটে যায়। আর তাদের যাওয়ার পানে তাকিয়ে আনোয়ার নেওয়াজ মুচকি হাসেন। স্বামীকে হাসতে দেখে বললেন, কী গো তুমি হাসছো কেন? তোমার আবার কি হলো? আনোয়ার নওয়াজ মুচকি হেসে বলেন, তৈরি হয়ে নাও মরিয়ম, ছেলে তো বড় হয়েছে, তার বিয়েটাও তো দিতে হবে। এবার আমাদের বাড়ি নতুন মেহমান আসুক, কি বলো? মরিয়ম নওয়াজ কিছু না বুঝে বললেন, নতুন মেহমান মানে পরশের বিয়ের কথা বলছো তুমি? হ্যাঁ। রুমের ভিতর পরশ আর শান্ত। পরশ সোফায় বসে আছে আর শান্ত খাটে। পরশ পায়ের ওপর পা দিয়ে বলল, এবার বল কি হয়েছে? শান্ত উৎফুল্ল হয়ে বলে ওঠে, ভাইয়া, আজকে ভাবিকে খুব রাগিয়ে দিয়েছি। শান্তর কথায় ভ্রুকুচকে জিজ্ঞেস করে কি হয়েছে। শান্ত হাসতে হাসতে শশী আর উর্মির সাথে ঘটে যাওয়া সব বলে। সব শুনে পরশও হাসে। তারপর বলে, ওয়েট, একটা ফোন দিয়ে দেখি কি বলে। অতপর ফোন লাগায় শশীর নাম্বারে। 2 বার দিলেও রিসিভ করে না শশী। ফলে 3 বারের মাথায় রিসিভ করে বলে, বারবার ফোন দিচ্ছ কেন? তুমি বুঝছো না মেজাজ খারাপ আছে? কি বলতে কি বলে ফেলবে না? পরশ মুখ টিপে হেসে জবাব দেয়, আরে জান, মেজাজ খারাপ কেন? কি হয়েছে আমাকে একটু বলবে? শশী রেগে মেগে বলে, একটা বজ্জাত ছেলে উর্মিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, অথচ সরি না বলে চলে যাচ্ছিল। আমি যখন ছেলেটাকে বললাম, ছেলেটা আমায় এসে কি বলে জানো? কি? ব্যথা কি আমি পাইছি? এটা কোনো কথা হলো বলো? মোটেও না, ছেলেটা একদমই ঠিক করে নাই। তারপর কি হলো? তারপর ছেলেটা উর্মিকে গিয়ে সরি বলল, আর উর্মিও হাসি মুখে ছেলেটার সাথে কথা বলল। এটা কি উর্মি ঠিক করেছে তুমি বলো? না না, উর্মি কাজটা একদমই ঠিক করেনি। ওর উচিত ছিল ছেলেটাকে আচ্ছা করে ঝাড় দেওয়ার, কি বলো? হ্যাঁ, তুমি ঠিক বলছো। এই জন্যই তো ওকে রাস্তায় ছেড়ে বাড়ি চলে আসছি। ওর জন্য আমি ছেলেটার সাথে ঝগড়া বাঁধিয়ে দিলাম, আর ও কী করলো? ফার্দার যদি ছেলেটাকে সামনে পাই তাহলে আচ্ছা করে ঝাড় দিয়ে দিব, তখন বুঝবে শশী কী জিনিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করে বুঝিয়ে দিও। এখন মাথাটা ঠান্ডা করে একটু ঘুমাও, পরে কথা হবে, রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে কল কেটে যায়। কল কেটে দেওয়ার পর উচ্চস্বরে হেসে ওঠে দুজন, কারণ পরশ স্পিকারে দিয়ে কথা বলছিল। হাসি থামিয়ে শান্ত বলে, ভাইয়া, আমি আর ভুলেও ভাবির সামনে পড়ব না। আমাকে সামনে পেলে
ভাবি যে কি করবে না। পরশ হেসে বলে, ভাই তুই ভুলেও শশীর সামনে পড়িস না, যদি পড়িস তাহলে খবর আছে বলে দিই। রাতে খাবার টেবিলে খাবার খাচ্ছে শশী, চুপচাপ নিজের মতো খাওয়ায় তার মনোযোগ রয়েছে। তার পাশে তার বাবা সোলাইমান সাহেব খাচ্ছেন, আর তার পাশে তার মা নিজে খাচ্ছেন এবং স্বামী সন্তানকে পরিবেশন করছেন। খাওয়া প্রায় শেষ পর্যায়ে এমন সময় সুলাইমান সাহেব শশীকে উদ্দেশ্য করে বললেন, শশী মামনি, কালকে ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, কালকে বাসায় মেহমান আসবে। শশী নর্মালি উত্তর দেয়, ঠিক আছে আব্বু। অতপর খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। শশী চলে যেতেই তাহমিনা আক্তার স্বামীকে প্রশ্ন করেন, তুমি শশীকে কিছু বললে না কেন? এতে যদি হিতে বিপরীত হয় তখন কি হবে? তোমার বলা উচিত ছিল, মেয়েটা কিন্তু খুব রেগে যাবে। সোলাইমান সাহেব হালকা হেসে বললেন, যা হবে ভালোই হবে, তুমি অযথা টেনশন করে তোমার বিপি বাড়ায় না তো। যা ভালো হয় করো, কিন্তু মেয়েটার চোখের পানি আমি দেখতে পারবো না, সেইভাবে কাজ করবে বলে দিলাম। দুজন খাওয়া শেষ করে যে যার মতো ঘুমাতে চলে যাই। রাত 10টা। শশী বিছানায় শুয়ে আছে, পাশে অনবরত ফোন বাজছে, অথচ ফোন রিসিভ করার কোনো নামগন্ধই নেই। শশী ইচ্ছে করেই ফোন ধরছে না, কারণ ফোনটা উর্মি করেছে, উর্মির উপরে খুব রেগে আছে। শশীর ভাবনার মাঝেই আবার ফোন বেজে ওঠে। শশী নাম্বার না দেখেই রিসিভ করে বলে, এই শালি, বারবার ফোন করছিস কেন? তুই বুঝছিস না আমি ফোনটা ধরতে চাইছি না? তাহলে কেন বারবার ফোন করে বিরক্ত করছিস আমায়? খবরদার আর ফোন দিবি না, দিলে তোর খবর আছে। ফোন রাখ বলছি, বলে ফোনটা কেটে দিতে গেলে ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে থেমে যায় শশী। কান থেকে ফোনটা নামিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সৌহার্দ্য ভাইয়া নামে সেভ করা। শশী জিভে কামড় দিয়ে বলল, ভাইয়া তুমি এত রাতে কল করছো, কোনো প্রবলেম হয়েছে নাকি? সৌহার্দ্য শশীর কথায় জবাব না দিয়ে প্রশ্ন করে, শশী তুমি কাকে এসব বলছিলে? কে তোমায় বিরক্ত করছে? শশী খুব লজ্জা পায়, নাম্বার না দেখেই কথাগুলো বলা তার উচিত হয়নি। সৌহার্দ্য ভাই কী না কি মনে করলো, ধুর ভাল লাগে না, আমি আসলেই একটা গাধা, না দেখেই বকবক শুরু করে দিয়েছি। শশীর ভাবনার ছেদ পড়ে সৌহার্দ্যের কথাই। সৌহার্দ্য ফের বলল, শশী আরি ওকে, কথা বলছো না কেন? শশী বোকা বোকা হেসে বলে, আসলে ভাইয়া আমি নাম্বার না দেখেই এতগুলো কথা বলে ফেলেছি, তুমি মাইন্ড করো না, আমি আসলে আমার ফ্রেন্ড ভেবে এতগুলো কথা বলেছি। ও এতবার ফোন দিচ্ছিল তাই ভাবলাম এবারও হয়তো ওর ফোন, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। সৌহার্দ্যের কথায় শশী স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে কি যেন মনে করে বলে, ভাইয়া এত রাতে কী মনে ফোন করে দিলে? উৎসব ঠিক আছে তো, ওর কিছু হয়নি তো আবার? সৌহার্দ্য মৃদুস্বরে হাসে, কারণ শশী উৎসবকে নিয়ে সবসময় পজিটিভ। শশী যেমন উৎসব অন্তপ্রাণ, তেমনি উৎসবও শশী অন্তপ্রাণ। দুজন দুজনকে খুব ভালোবাসে, দুজন দুজনার প্রাণ। তারপর শশীর কথায় উত্তর দেয়, রিল্যাক্স শশী, উৎসব ঠিক আছে। উৎসব বারবার শুধু তোমার কথা বলছে, কালা কালা করছে, তাই ভাবলাম তোমার সাথে কথা বলিয়ে যদি একটু ঘুম পাড়িয়ে দিতে পারতাম, তাহলে ছেলেটা ঘুমাইতো। শশী হালকা হেসে কল কেটে দিয়ে ভিডিও কল দেয়। উৎসবের সাথে বেশ কিছু সময় কথা বললে উৎসব একসময় ঘুমিয়ে পড়ে, সেজন্য শশী কল কেটে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, সকালে উঠে আবার মায়ের সাথে কাজ করতে হবে, বাসায় মেহমান আসবে, অতপর ঘুমের দেশে পাড়ি জমায় শশী। ফজরের আজান কানে যেতেই ঘুম ভেঙে যায় শশীর। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:45। শশী বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করে অজু করে নামাজ পড়ে নেয়। তারপর ঘর থেকে বেরিয়ে সোজা বাড়ির বাইরে চলে আসে। শশী বাড়ির বাগানে অনেক ধরনের গাছগাছালি লাগিয়েছে, আর বাড়ির ছাদে তার সব প্রিয় ফুল গাছগুলো লাগিয়েছে। বাগানে পরিচর্যা নিজে করে শশী, গাছ পরিষ্কার করা থেকে গাছে পানি দেওয়া সবটা শশী নিজে করে। এত এত গাছের মধ্যে শশীর সবচেয়ে প্রিয় গাছ সুপারি গাছ। সুপারি গাছগুলো সারি সারি লাগানোই খুব সুন্দর লাগে শশীর কাছে।
ধীরে ধীরে বেলা বাড়তে থাকে, অন্ধকার সরে আলোর দেখা মিলছে। সূর্যমামা ধীরে ধীরে পূর্ব আকাশে উদিত হচ্ছে। শশী সময় নষ্ট না করে এবার বাড়ির ভিতরে চলে আসে। ড্রয়িং রুমে এসে দেখে তার মা কিচেনে কাজ করছেন। তিনি সকালের নাস্তা রেডি করবেন। শশীদের বাসায় কোনো মেড নেই। 3 জন মানুষের মধ্যে আর কারোর দরকার পড়ে না। শশী পুরো বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে। ততক্ষণে তাহমিনা আক্তারের সকালের নাস্তা তৈরি করা হয়ে যায়। সুলাইমান সাহেবও চলে আসেন। তারপর 3 জন মিলে নাস্তা সেরে ফেললেন। সকাল 10টা। শশী মায়ের সাথে হাতে হাতে কাজ করছেন। প্রায় সব কাজই শশী নিজে করেছে। শশী এত এত কাজ করার মাঝে ভুলে গেছে কাদের জন্য এত আয়োজন করা হচ্ছে। মা কিংবা বাবা কারোর কাছে শোনেনি। তাহমিনা আক্তার মুরগির মাংস রান্না করছেন আর শশী গরুর মাংস। শশী আবার খুব ভালো রান্না করতে জানে। রান্না শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেছে। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে শশী। মাকে বলে গোসল করতে যাই। গোসল শেষ করে একটা সুতি কাজ করা 3 পিস পরে মাথায় টাওয়ার পেঁচিয়ে কাপড় নাড়তে ছাদে চলে আসে। কাপড়গুলো ছাদে মেলে দিয়ে ফের রুমে আসে। ও রুম থেকে চিল্লিয়ে বলে, আম্মু তুমি গোসল করে ফেলো। তাহমিনা আক্তার হাসেন, এই ভেবে যে তার মেয়েটা সব দিকে খেয়াল করে। শশী বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের হাওয়া খাচ্ছে। খুব বাতাস বইছে বাইরে। গাছের পাতাগুলো দুলছে। মাঝে মাঝে কতগুলো পাখি উড়ে যাচ্ছে। হঠাৎ করে কেমন অন্ধকার হয়ে যায়। সামনে ঘন ঘন মেঘের আনাগোনা। সহসা তখন ফোনের সাইরেন বেজে ওঠে। শশী খানিকটা চমকে ওঠে। অসময়ে কে ফোন করেছে ভেবে দেখে উর্মি ফোন করেছে। তবে এবার আর বেশি রাগ দেখায় না। কাল থেকে খুব বেশি রাগ করে ফেলেছে সে জানে। সেই বা কী করবে? রাগ হলে যে মাথা কাজ করে না। ফোনটা রিসিভ করে কানে নিতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে, বেবি প্লিজ ক্ষমা করে দে, আর হইব না। জীবনে আর কোনোদিন কোনো ছেলের সাথে ভালো করে কথা বলবো না। তুই যা বলবি তুই তাই করব। যদি বলিস ছেলেটার সাথে আবার যদি দেখা হয় তবে তাকে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় মারবো, তবুও কথা না বলে থাকিস না। উর্মির কথা মুচকি মুচকি হাসে শশী। হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে, পায়ের কী অবস্থা? ওষুধ খেয়েছিস? হ্যাঁ। শশী চুপ করে রয়। উর্মিও কিছু বলছে না। কিছুক্ষণ পর উর্মি মন খারাপ করে বলল, এতগুলো কথা বললাম আর তুমি একটা কথার উত্তর দিলি না। আচ্ছা বেশ, তবে রাখলাম শশী। কিছু বলতে না দিয়ে কল কেটে দেয় উর্মি। উর্মির কাণ্ডে শশী অবাক হয়ে যায়। সে এমনটা আশা করেনি। এখন একটু মজা করতে গিয়ে মেয়েটা আরও রেগে গেল। ধুর শশী, তুই এবার বেশি বেশি করে ফেলছিস। এবার ঠেলা সামলা। ড্রয়িং রুম থেকে শশীর ডাক আসায় শশী ফোন রেখে বাইরে চলে আসে। তার মা তাকে নাস্তাগুলো ট্রেতে সাজাতে বলেছে। এতক্ষণে মেহমানরা চলে আসছে প্রায়। শশী নাস্তাগুলো ট্রেতে সাজিয়ে দিয়ে রুমে চলে আসে। মাত্র তার বাপটা বলল, নতুন কোনো মেহমান আসছে নাকি। অচেনা অপরিচিত কারোর সাথে মিশতে না পারে না শশী, সেজন্য রুমে চলে আসে। কিন্তু কারা এই নতুন মেহমান? কিসের জন্য আসছে? তার বিয়ের ব্যাপারে নয়তো? ভেবে চমকে ওঠে শশী। দুপুরের তীব্র রোদ, সাথে প্রচুর গরম। এই ভ্যাপসা গরমে সবার বেহাল অবস্থা। শশী সিলিং ফ্যানের নিচে বসে বাতাস খাচ্ছে। তখনই বাসার কলিং বেলের আওয়াজ পাই। ড্রয়িং রুমে সবাই আছে বিধায় রুম থেকে বের হয় না সে। তবে কি মনে করে যেন রুম থেকে বের হয়। রুমের বাইরে এসে দেখে তার ফুপি, সৌহার্দ্য ভাই আর উৎসব। এদেরকে দেখে শশী অবাক, কারণ তার বাবা বলেছেন নতুন মেহমান আসবে। তাহলে ফুপিরা কেন আসছে? সৌহার্দ্য ভাইয়ের সাথে তার বিয়ে দেওয়ার জন্য নয়তো? ভেবে আঁতকে ওঠে শশী। না না, এটা হতে পারে না। সৌহার্দ্য ভাই বলেছে সে কখনোই আমার লাইফটা নষ্ট হতে দেবে না। শশী দৌড়ে রুমে এসে দরজা আটকে দেয়। রুম জুড়ে পায়চারি করে। এখন মনে হচ্ছে বাবার কাছে না শুনে সবচেয়ে বড় ভুল করেছে। যদি একটু জোর করে শুনতো তাহলে অবশ্যই বলতো তাকে। মিনিট 5 অতিবাহিত হওয়ার পর আবারও কলিং বেল বেজে ওঠে। শশী আর বাইরে বের হয় না। একটু পর দরজায় কেউ এসে নক করে। শশী ভদ্রমেয়ের মতো দরজা খুলে সামনে তাকিয়ে দেখে উর্মিকে দেখে অবাক হয়। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে কেন?
উর্মি মুখ ভেঙচি দিয়ে বলে, কেন রে, আমার আশা কি বারণ? আমি কি আসতে পারবো না? ধর তোর ভাগ্নেকে বলে উৎসবকে শশীর কোলে তুলে নেই। শশী কিছু না বলে উৎসবকে নিয়ে খাটে এসে বসে। শশীর পিছন পিছন উর্মিও খাটে এসে বসে। উম্মা, খানিকক্ষণ পরে আবারও বেল বেজে ওঠে। শশী ভেবে পাচ্ছে না তাদের বাড়িতে এত কারা আসছে। বারংবার বেল বাজছে। শশী উর্মিকে জিজ্ঞেস করে, উর্মি, কারা আসছে রে, জানিস নাকি কিছু? উর্মি ভ্রুকুচকে বলল, আমি কেমবাই জানুম? তোর বাড়ি, তোর ঘর, তোর বাপ, তোর জামাই, সব তোর, তাহলে আমি জানবো কেমনে ভাই? উর্মির কথায় চোখ ছোট ছোট করে তাকায় শশী। ভ্রু নাচিয়ে বলে, সব না হয় মানলাম, বাট আমার জামাই আসলো কোনখান থেকে আফা? যদি একটু কইতেন তাহলে মোর একটু ভাল লাগতো। উর্মি বোকা বোকা হেসে বলে, আরে ছেড়ি, মুই তো মুখ ফসকে কইয়া ফেলাইছি। আর কইছি তাতে তোর কি? তুই বিয়ে করলে তোর জামাই হইব না তুই ক? শশীর মনে খটকা লাগে। কাউকে তার সুবিধা লাগছে। সবাই মনে হচ্ছে তার থেকে কিছু লুকাচ্ছে। তবে সে গায়ে না মাখিয়ে দুই বান্ধবী আড্ডা দিতে লেগে যায়। ড্রয়িং রুমে বসে আছেন মনোয়ার, আনোয়ার নেওয়াজ, পরশ, শান্ত, তাদের বোন সাবা আর তার মা মরিয়ম নেওয়াজ। আনোয়ার নেওয়াজ হেসে হেসে কথা বলছেন সোলাইমান সাহেব ও সৌহার্দ্যের সাথে। শশীর ফুপি আর মা দুজন সবার জন্য নাস্তা নিয়ে আসেন। পরশ ভদ্র ছেলে নেই, চুপচাপ বসে সবার কথা শুনছে। পাশ থেকে শান্ত বারবার খোঁচা দিচ্ছে তাকে। পরশ দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সবার সামনে কিছু বলতেও পারছে না। কথার এক পর্যায়ে সুলাইমান সাহেব স্ত্রীকে বলেন শশীকে আনতে। তিনি মেয়ের রুমে এসে বললেন, উর্মি, শশীকে নিয়ে নিচে আসো তো মা। মায়ের কথায় আশ্চর্য হয়ে যায় শশী। তবে কিছু বলার আগেই তার মা চলে যান। সেজন্য আর কিছু বলতে পারে না। তাই উর্মিকে জিজ্ঞেস করে, নিচে কারা? আর আম্মু আমাকে নিচে নিয়ে যেতে বলছে কেন? উর্মি শুধু বলল, নিচে গেলেই বুঝতে পারবি। এখন কোনো কথা না বলে চুপচাপ চল। উর্মি শশীকে নিয়ে নিচে নেমে আসে। শশী স্বাভাবিকভাবে মাথায় ওড়না দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। তার চোখ জোড়া সিঁড়িতে সীমাবদ্ধ। তবে একজনের চোখ যে তার দিকে আটকে আছে সেটা খেয়াল করেনি শশী। ড্রয়িং রুমে অনেকেই কথার আওয়াজ পেয়ে শশী মাথা তুলে ড্রয়িং রুমের দিকে তাকায়। ড্রয়িং রুমে কয়েকজন অপরিচিত মুখ, তাদের মধ্যে দুজনকে দেখে চমকে ওঠে শশী। সাথে উর্মিও একজনকে দেখে অবাক হয়। দুজনের মুখ অটোমেটিক হা হয়ে যায়, থেমে যায় পা দুটো। শশী বিষয়ে চোখ ডলা দিয়ে আবারও তাকায়। তবে সে যা দেখছে ফের সেটাই দেখছে। শশীর অবস্থা দেখে পরশ মুচকি মুচকি হাসে, চোখ দিয়ে ইশারা করে স্বাভাবিক হতে বলে। তাহমিনা আক্তার মেয়েকে দেখে হাসি মুখে ড্রয়িং রুমে এনে বসাই। শশী ভদ্রমেয়ের মতো সবাইকে সালাম দিয়ে বাবার পাশে বসে। আনোয়ার নেওয়াজ আর মরিয়ম নেওয়াজ শশীকে দেখে খুবই পছন্দ করেন। সেজন্য আনোয়ার নেওয়াজ সোলাইমান সাহেবকে বললেন, ভাই সাহেব, আমরা কিন্তু আর দেরি করতে চাইছি না। আমাদের আর এক শশীমাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। এই কথা শুনে শশী অবাক হয়ে বাবা মায়ের দিকে তাকায়। সোলাইমান সাহেব মেয়েকে আশ্বস্ত করেন। সোলাইমান সাহেব রাজি হয়ে যান। অনেক ইচ্ছা থাকলেও তিনি ছোট মেয়েকে ধুমধাম করে বিয়ে দিতে পারবেন না, কেননা তার বড় মেয়েটা যে নেই। যে মেয়ে ছোট বোনের বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, তার অনুপস্থিতিতে কীভাবে পারবেন? শশীও তার বাবাকে আগে থেকে বলেছিল তার বিয়েটা যেন ঘরোয়াভাবেই হয়। পরশ আর শশীকে আলাদা করে কথা বলার জন্য সুযোগ করে দেয় সবাই। পরশের সাথে শান্ত আর শশীর সাথে উর্মি। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে পরশ, শশী আর শান্ত আর উর্মি চিলেকোঠার দরজায় দাঁড়িয়ে আছে। শশী অবাক হয়ে পরশকে জিজ্ঞেস করে, এসব কি পরশ? আমি তো এর আগামাথা কিছুই জানি না। আমাকে একবার জানার প্রয়োজন বোধ করল না, অভিমান নিয়ে বলে। পরশ মুচকি হেসে জবাব দেয়, সারপ্রাইজ চাঁদ। তোমাকে তো বলেছিলাম তোমার জন্য সারপ্রাইজ আছে। এখন যদি বলো আমি কিছু বলিনি তাহলে বলবো এতে আমার কোনো দোষ নেই। পরশের কথায় হেসে ওঠে শশী। তবে পরক্ষণে দু চোখে অশ্রু এসে জমা হয়। প্রেয়সীর চোখে পানি দেখে বুক কেঁপে ওঠে পরশের। এগিয়ে এসে শশীর চোখের পানি মুছিয়ে বলে, কাঁদছ কেন জান?
আজ তো আমাদের খুশির দিন, আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। তুমি খুশি হওনি? শশী ঢুকরে কেঁদে উঠে বলে, বড় আপায়ের কথা খুব মনে পড়ছে পরশ। আপুর খুব ইচ্ছে ছিল আমার বিয়ে নিয়ে, অথচ আজ আর বলতে পারে না। শশী কেঁদে ওঠে। শশীর কষ্টটা সে যে আর কেউ বুঝবে না। বড় বোন মানে যে কি সেটা যার আছে সেই বোঝে। আর থেকেও যে হারিয়ে যায় সেটা সহ্য করা যে খুব কঠিন। পরশ শশীকে বুকের সাথে চেপে ধরে সান্ত্বনা দেয়। কয়েক মিনিট পর শান্ত আর উর্মি এসে বলে, বাহ বাহ, কি প্রেম। পরশ শশী দুজনে ছিটকে দূরে সরে দাঁড়ায়। শশী চোখের পানি মুছে নেয়। শশী কথা ঘোরানোর জন্য বলে, পরশ, এই ছেলেটা তোমার কে হয়? শান্তর দিকে আঙুল তাক করে বলে। শশীর কথায় শান্ত শুকনো ঢোক গেলে। সে ভাবছিল শশী হয়তো কোনো রিয়েক্ট করবে না, কিন্তু তার ধারণাটা ভুল প্রমাণিত হলো। পরশ শান্তর দিকে তাকিয়ে শয়তানি হেসে বলে, আমার ছোট ভাই, তোমার একমাত্র দেবর। শশী ভ্রুকুচকে শান্তর দিকে তাকিয়ে উর্মির দিকে তাকাই। উর্মি মুখ হাঁচুমুচু করে দাঁড়িয়ে আছে। শশী স্বাভাবিকভাবে বলে, দেবর মশাই। শান্ত লাফ দিয়ে ভাইয়ের পিছনে দাঁড়িয়ে বলে, জি জি ভাবি, ভালো আছো? শশীর কথায় হেসে ওঠে পরশ। পরশকে হাসতে দেখে শশী রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, হাসছ কেন? হাসার মতো কি বলেছি? পরশ মুখ গোমড়া করে বলে, কিছু না, তুমি কন্টিনিউ করো, বলে চুপ করে বেড়াই। শশী বাঁকা হেসে উর্মির দিকে তাকিয়ে বলে, উর্মি বেবি, কাল রাতে কী বলেছিলে আমায়? উর্মি মুখ ছোট করে বলে, কি বলেছিলাম? ভুলে গেলি? প্রবলেম নেই, আমার ব্রেন খুবই স্ট্রং, আমি মনে করিয়ে দিচ্ছি। তুই কাল রাতে আমাকে বলেছিলি ফার্দার যদি সেই ছেলেটার সাথে দেখা হয়ে যায় ভাগ্যক্রমে, তাহলে তুই তাকে গুনে গুনে 4টা থাপ্পড় মারবি। শশীর কথায় শান্ত পরশ চোখ বড় বড় করে তাকাই। শশী আবার বলে, সেই ছেলেটা যে তোর সামনেই আছে, এবার ফটাফট 4টা থাপ্পড় মেরে দেখিয়ে দাও তো শোনা। উর্মি আমতা আমতা করে বলে, ছেলেটা তোর দেবর শশী। শশী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, সেজন্যই তো থাপ্পড়টা তোকে মারতে বলেছি। আমার দেবর না হইলে আমিই মারতাম। কি বলো দেবর মশাই? শান্ত ইনোসেন্ট ফেস করে বলে, ভাবি, ও ভাবি, মাফ করো, আমি মজা করে করছিলাম। জীবনে আর কোনো দিন মজা করব না, প্রমিস। শশী উর্মি বলে জোরে ডাক দেয়। উর্মি শান্তর কাছে এগিয়ে এসে বলে, মাফ করবেন, আমি ইচ্ছে করে কিছু করছি না, এতে আমার কোনো দোষ নেই। বলে থাপ্পড় দিতে গেলে শশী স্টপ বলে চেঁচিয়ে ওঠে। তারপর বলে, তোর এত বড় সাহস আমার সামনে আমার দেবরকে থাপ্পড় মারিস? শশীর কথায় সবাই যেন আকাশ থেকে পড়ল। তিনজনে চোখ বড় বড় করে তাকাই। সবার তাকানো দেখে শশী উচ্চস্বরে হেসে ওঠে। শশীর হাসি দেখে বাকি তিনজনেও হেসে ওঠে। হাসতে হাসতে 4 জনের নিচে নেমে আসে। রাত 11টা। বাসর ঘরে বসে আছে শশী। অনেকক্ষণ ধরে ঘুমটা দিয়ে বসে থাকায় গরমে ঘেমে আছে। ফ্যান চলছে, তবুও যেন একটু বেশিই গরম লাগছে। তখনই রুমে আসে পরশ। শশী খাট থেকে নেমে সালাম করে না করে পরশের বুকে মাথা রেখে বলে, সালামটা তো করতে দিতে না, তাই তুমি যেটা করতে সেটা আমিই করে নিলাম, বলে হেসে ওঠে সাথে পরশও। অতঃপর দুজন ফ্রেশ হয়ে বেলকনিতে বসে। শশী পরশের কাঁধে মাথা দিয়ে বসে আছে, আর পরশ শশীর মাথায় বিলি কেটে দিচ্ছে। তখন পরশ বলে, চাঁদ। শশী উহু বলে সায় দেয়। পরশ আবার বলে, দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল, তাই না? তোমার মনে আছে আমার আর তোমার কোথায় কবে দেখা হয়েছিল? শশী হালকা হেসে বলে, মনে থাকবে না? এটা কি কখনো হয়? আজ থেকে কয়েক বছর আগে আমি সদ্য ভার্সিটির স্টুডেন্ট। হঠাৎ একদিন ক্লাস শেষ করে রুম থেকে বেরিয়ে আসি, আর তখনই দমকা ঝড় শুরু হয়। তারপর আচমকা বৃষ্টি। আমি দৌড়ে যাচ্ছিলাম, ঠিক তখনই তোমার সাথে আমার ধাক্কা লাগে। ভাগ্যক্রমে নিচে পড়ি নাই, বেঁচে গিয়েছিলাম। তখন তোমার সাথে কি ঝগড়াটাই না করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এত কিছু মনে আছে, আর এটা মনে নেই? কোনটা? অবাক হয়ে বলে। পরশ ঠোঁটের কোণে চওড়া হাসি নিয়ে বলে, তখন ছিল নতুন বছর, সবে চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাসে পা দিচ্ছিল।
মাসের শেষে বৃষ্টি কি সুন্দর একটা মুহূর্ত। সেদিন বাসায় ফিরে বারবার শুধু তোমার চেহারা ভেসে উঠছিল। সেই জন্যই তো তোমার আমার প্রেম কাহিনীর নাম দিয়েছি চৈত্রের শেষে বৃষ্টি। সুন্দর না বলো? শশী আনন্দিত হয়ে পরশের গলা জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে বলে, খুব সুন্দর নাম পরশ, আমার খুব পছন্দ হয়েছে। আমাদের যখন বাচ্চা হবে তখন তাদের বলবো, জানিস তোদের বাবা মায়ের প্রেমের নাম ছিল চৈত্রের শেষে বৃষ্টি। সহসা তখনই আকাশে বিদ্যুৎ চমকায় ওঠে, তার চারপাশে বাতাস বইতে শুরু করে, অতপর ঝোপঝাপ করে বৃষ্টি পড়া শুরু করে। পরশ আর শশী একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠে বলে, চৈত্রের শেষে বৃষ্টি। নতুন বছরে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। আমাদের মতো সবাই যেন তাদের ভালোবাসার মানুষকে পাই, এভাবেই সব ভালোবাসা পূর্ণতা পাক। গল্পের নাম চৈত্রের শেষে বৃষ্টি, সমাপ্ত। লিখেছেন সোনিয়া তাবাসসুম।